আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াডের থার্ড টপিক আয়ের সঙ্গে ব্যয় কিভাবে করা যায়। যোগ বিয়োগ কিন্তু আমরা সবাই বুঝি, কিন্তু যখনই আয় ব্যয়ের বিষয়টা চলে আসে তখনই কিন্তু বিষয়টা বেশ কঠিন মনে হয়, তাই না? কিন্তু এই যোগ বিয়োগই কিন্তু আজীবন আমাদের জীবনের একটা একেবারে খুবই ক্লোজ অংশ হয়ে থাকবে। তাহলে প্রশ্ন চলে আসে, কতটুকু আয় বা কতটুকু ব্যয় করা উচিত, কিভাবে ব্যয়ের হিসাব করব, আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্যটা কিভাবে রাখতে হয়, আর এখান থেকে আমাদের সঞ্চয়ের অংশটাই বা কিভাবে চলে আসে। আয় ব্যয়ের সঙ্গে একটা শব্দ একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেটাকে বলে বাজেট। এই বাজেট বলতে কিন্তু বাংলাদেশ সরকারের ব্যয় বা রাজস্ব সমূহের যে হিসাব আছে সেটাকে বোঝানো হচ্ছে না। ইয়েস, তোমার নিজেরও কিন্তু একটা বাজেট আছে। এই বাজেট বলতে তোমার ব্যক্তিগত আয় ব্যয়ের পরিকল্পনাকে বোঝানো হচ্ছে। এই বাজেট পরিকল্পনা এক মাসেরও হতে পারে, এক সপ্তাহেরও হতে পারে, আবার ওই যে মনে আছে না মানিফাই অ্যাপ, প্রতিদিনেরও কিন্তু হতে পারে। আয় এবং ব্যয়ের ভারসাম্য রাখতে হলে একটা বাজেট পরিকল্পনা যদি থাকে তাহলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ প্ল্যানিং করা, এই মাসে কেনাকাটার জন্য কত খরচ করবে, কোন ড্রেসের জন্য কত টাকা রাখবে, ঘড়িটাকে কিনবে, আমার ঘড়িটা নাই অবশ্য, দেখছো আমি অনেক গরিব, যাই হোক, বই কেনার জন্য কত টাকা রাখবে, আবার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে কত টাকা খরচ করবে, বেশি দামি রেস্টুরেন্টে যাবে নাকি কম দামি রেস্টুরেন্টে যাবে, ফুচকা খাবে নাকি একটা স্টেক খাবে, এগুলোর সাথে কিন্তু আয় ব্যয়ের হিসাবটা ধরে রাখতে হবে। বাজেটে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। যদি সেটা হয়ও তাহলে খরচ কোন কোন সেক্টর থেকে কমিয়ে আনতে হবে সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা সূক্ষ্ম তফাৎ বুঝিয়ে দেই, একটাকে বলে খরচ, আরেকটাকে বলে বিনিয়োগ। তুমি একটা কোনো জায়গায় যে খেলা, সেটা একটা খরচ। আবার আমার সামনে একটা ক্যামেরা আছে, তুমি মনে করো এরকম একটা ক্যামেরা কিনলা, সেই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করলা, ওয়েডিং ফটোগ্রাফি করলা, কিংবা ফ্রিল্যান্সিং করলা, যেটা কিনা তোমাকে আয়ের উৎস তৈরি করে দিচ্ছে, সেটাকে বলে হলো বিনিয়োগ। খরচ আর বিনিয়োগের পার্থক্য বুঝতে পেরেছো তো, রাইট? খরচ তোমাকে ভবিষ্যতে কোনো টাকা আনে না, কিন্তু বিনিয়োগ তোমাকে ভবিষ্যতে তোমাকে টাকা এনে দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেয়। অপরদিকে খরচটা আরেকটা খুবই কমন এক্সাম্পল বলি, যেটা কিনা আমরা স্টুডেন্ট লাইফে হয়তো বা ফেস করে এসেছি, যে বন্ধুকে টাকা ধার দেয়া। এটা কিন্তু কখনোই বিনিয়োগের মধ্যে পড়ছে না, কারণ পরবর্তীতে সেখান থেকে আয়ের কোনো সুযোগ নেই, উল্টো টাকাটা ফেরত পাওয়া কিনা এটাই কিন্তু একটা সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়ায়। পরবর্তীতে ব্যয় করার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য যেমন রাখা সহজ হবে, তেমনি ভাবে সঠিক জায়গায় বিনিয়োগের অভ্যাসটাও তৈরি হবে। অল্টারনেটিভ অনেক আয়ের সোর্স কিন্তু তুমি তৈরি করতে পারো, যেমন অনেকে লেখালেখি করতে পছন্দ করো, তুমি অনলাইন ব্লগে লিখো না, অনলাইন নিউজ পেপারে লিখতে পারো, বইয়ের জন্য লেখালেখি করতে পারো, এখন প্রচুর ব্লগিং সাইট আছে সেখানে লেখালেখি করতে পারো। কেউ কিংবা খুবই সুন্দর ডিজাইন করো, বাংলাদেশে শুধুমাত্র ঢাকায় 2,500 এজেন্সি আছে, সবাই ডিজাইনার খুঁজছে, তুমি কিন্তু সেখানে জয়েন করতে পারো। এই যে আমরা ভিডিওর থ্রুতে কথাবার্তা বলছি, এই ভিডিও কিন্তু একজন এডিট করে, এডিটিং এর কাজ যদি তুমি পারো তাহলে কিন্তু তুমি ঘরে বসে ফ্রিল্যান্সিং কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারো। এছাড়া স্টুডেন্ট পড়াতে পারো, কোচিং এ পড়াতে পারো, অনলাইনে আমার মতো পড়াতে পারো, এরকম আরো হাজারটা আয়ের সোর্স তৈরি করতে পারো। সেখান থেকে সঞ্চয় করবে এবং সঞ্চয় থেকে ভালো ভালো জায়গায় আবারও বিনিয়োগ করবে। এটাই হলো তোমার নেক্সট কয়েকদিনের কাজ। এই কাজটা সঠিকভাবে করতে পারলে কিন্তু এক ঢিলে দুই পাখি মারা হবে। নতুন স্কিল যেমন তুমি ডেভেলপ করবে, সেইভাবে একই সাথে আয়ের কয়েকটা উৎস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ছাত্রাবস্থা থেকেই যেগুলো তোমাকে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে।